নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। গেল এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উদ্যোগ দেশের অর্থনীতিকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছে মনে করছে সিপিডি। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বাজেট অব্যাহত না রেখে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক সিপিডি ডায়ালগে এসব আলোচনা উঠে আসে। অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজন করে অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক ডায়ালগ। এই গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের সংলাপে বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতা তুলে ধরেন বক্তারা। তো দুটো জিনিস অবশ্যই করতে হবে অন্যান্য যে সংস্কারের পাশাপাশি, সেটি হচ্ছে সাংবাদিকদের অর্থনৈতিক সুরক্ষা এবং তাদের নিরাপত্তা, দুটো দিতেই হবে। নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এর কারণ হলো বিভিন্নমুখী ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি, এই বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়। আমরা খালি দেখি গ্রোথটা, কিন্তু ফ্যাক্টরি যে বন্ধ হচ্ছে তার বড় প্রমাণ শুধু বিজিএমইএর সদস্যই ৭,২০০ থেকে এখন মাত্র ৩,০০০-এ নেমে এসছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরা কোন জ্বালানি দিয়ে কি ধরনের বিদ্যুৎ উৎপাদন করব, আমরা রিনিউয়েবলে যাব নাকি কোথায় যাব, এই ব্যাপারে যদি আমরা এখনই সিদ্ধান্ত না নিই, অন্তর্বর্তী সরকারের কিন্তু এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিকে আনতে হবে, সেইটা আনার পরে এক ভোটে হয়তো কিছু হবে না, তাহলে আমরা ওই গণতন্ত্রের ধারাবাহিকতায় স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের এই ধারার মধ্য দিয়ে যদি যেতে পারি, হয়তোবা কিছুটা আগামী। সিপিডি মনে করছে গত এক বছরে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ব্যাংক খাত সংস্কার অন্যতম উদ্যোগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রাথমিক দায়িত্ব যেখান থেকে গণতন্ত্র ধ্বংস হয়েছে সেখান থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করা, জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেয়া। একটি বিপ্লব হয়েছে দেশে, তারপরে এজ এ স্টপ গেট মেজার একটি সরকার গঠিত হয়েছে। আমি মনে করি তাদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে এই ট্রানজিশনটা স্মুথলি করে বাংলাদেশ থেকে, যেখান থেকে ডেমোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, এই অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দিচ্ছে। এই সরকারের সময় বিনিয়োগ আসেনি মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এতে তাদের দোষ নেই, বিনিয়োগে বাংলাদেশ অনেক নিচে। প্রতিনিয়ত আলোচনা করছি কিভাবে ধারণ করা যায়। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। আর্থিক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন ও শক্তিশালী করার বিকল্প নেই। সিপিডি আয়োজিত সরকারের এক বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে এ কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের প্রত্যাশা কাল্পনিক, তবে স্থিতিশীলতার স্বার্থে অর্থনীতিকে রাজনীতির বাইরে রাখতে হবে। অলিউল রানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের এক বছরের সফলতা ও ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে এ আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। এতে অর্থনীতি, রাজনীতি ও কর্মসংস্থান সহ সমসাময়িক নানা ইস্যু উঠে আসে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে সাধুবাদ জানান সিপিডির নির্বাহী পরিচালক। বলেন, চাপের মুখে দায়িত্ব গ্রহণ করেও সংকট সমাধানে কার্যকর উদ্যোগের চেষ্টা করেছে সরকার। যদিও এলডিসি থেকে উত্তরণ, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে অস্বস্তির কথা জানান সংস্থার সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান। বিগত এক বছরে ব্যাংক খাতের সাফল্য তুলে ধরে গভর্নর বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের প্রত্যাশা কাল্পনিক, তবে রাজনৈতিক স্থিতিশীলতা বাড়লে গতি ফিরবে বিনিয়োগে। রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, কোভিডের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। অ্যান্ড উই আর ফুললি সিম্প্যাথেটিক টু দোজ অর্গানাইজেশনস অ্যাজ ওয়েল। বাছাই কমিটি করে দিয়েছি, সেখানে ১২০০ উপর অ্যাপ্লিকেশন পড়েছে আমাদের উদ্যোক্তাদের কাছ থেকে। আমরা তার থেকে প্রায় ২৫০-র মতো অলরেডি সলভ করা হয়েছে। এ সময় চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ জানেন ব্যবসায়ী নেতারা। বলেন, সরকারের এক বছরে একাধিক ভুল নীতির কারণে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় হাতিয়ার সহ একজন আনসার সদস্য থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় শেষে একথা জানান তিনি। জানান, জুলাই আগস্টে পুলিশে লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার। এছাড়া মব রুখতে ভিডিও না করে মোবাইল ছুড়ে মারতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবকিছু ঠিকঠাক থাকলে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারিতে। এ নিয়ে সরকারের নানা ধরনের প্রস্তুতি চলছে। নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ। নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসার। সকালে সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর সভা শেষে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় এবার নির্বাচনে হাতিয়ার সহ একজন আনসার সদস্য থাকবেন, আর প্রতিটি কেন্দ্রে হাতিয়ার সহ থাকবেন 3 জন আনসার সদস্য। অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার, যাদের কাছে হাতিয়ার থাকে না। এছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিব্য তো আলাদা। জুলাই আগস্টে প্রায় 700 অস্ত্র এখনো উদ্ধার হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি সেসবের খোঁজ দিতে পারলে মিলবে পুরস্কার। 2-4 দিনের মধ্যে দেয়া হবে এ বিষয়ে সার্কুলার। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। গাজীপুরে সাংবাদিক হত্যা ও শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত অবস্থায় কবর দেওয়ার মতো ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ। সমাজে খারাপ ঘটনা ঘটলে আগে লোকজন প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ত, এখন সবাই ভিডিও করায় ব্যস্ত থাকে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। বৃদ্ধ ও অসুস্থ মায়ের চিকিৎসা করানোর কথা ছিল সাংবাদিক তুহিনের। একদিন পরেই সন্ত্রাসীরা প্রকাশ্যে নির্মমভাবে খুন করে তাকে। ছেলের নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না মা সাবেয়া খাতুন। খোরশেদুল আলম মুজিবের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। আমার আম্মার চোখের অপারেশন করার জন্য তুহিন নিয়ে যাবে, আমার আম্মার চোখের চিকিৎসা কে করাবে? অসুস্থ মাকে চিকিৎসা করাবে সাংবাদিক ছেলে, তবে কথা রাখতে পারেননি তুহিন। এর একদিন পরেই গাজীপুরে কয়েকজন সন্ত্রাসী তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। তার মৃত্যুতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামে পড়েছে শোকের মাতম। পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ছেলের নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না তুহিনের বাবা মা। ছেলের কথা বলে বারবার মূর্ছা যাচ্ছেন অসুস্থ মা সাবেয়া খাতুন। স্বামী হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী, কিছু বুঝে ওঠার আগেই অনাথ হয়ে গেল তুহিনের 2 ছোট্ট শিশু। তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান তার পরিবার ও এলাকাবাসী। তুহিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে ফুলবাড়িয়া প্রেস ক্লাব। এই যে সাংবাদিকতা যারা করতেছে বা এইভাবে যাদেরকে হত্যা নির্যাতন করতেছে তাদেরকে সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। অর্ধবর্তী তুহিনের ব্যবহার এবং প্রতিবাদী সবসময় সে ভালো ছিল। আমার ভাইকে যেভাবে মারা হয়েছে এদের এইরকম ভাবে বিচার হয়। মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে গাজীপুরে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে তাকে। শাশ্বতী সরকার, নাগরিক। নির্বাচন কমিশন 2025 সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। 35 লাখের বেশি নতুন ভোটার যুক্ত হয়েছেন, বাদ পড়েছেন 21 লাখ মৃত ভোটার। মোট ভোটার এখন 12,61,00,000। বিস্তারিত সাইফুল শাহিনের রিপোর্টে। হালনাগাদ কার্যক্রম শেষে নির্বাচন কমিশন 2025 সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। এতে নতুন যুক্ত হয়েছেন 45,71,216 জন ভোটার, যাদের জন্ম 2007 সালের 1 জানুয়ারি বা তার আগে। তালিকা থেকে বাদ পড়েছেন 21,32,590 জন মৃত ভোটার। ফলে
30 জুন পর্যন্ত দেশে মোট ভোটার 12,61,70,900 জন। রোববার দুপুরে ইসি সচিবালয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। খসড়া তালিকা সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে এবং আমরা আগামী 31শে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। এর মধ্যে আজকে তো আমাদের অফিসগুলো এটা প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31শে অগস্ট। এবার নারী ভোটারের সংখ্যা বেশি, 27,762 জন, পুরুষ 18,70,203 জন এবং হিজড়া পরিচয়ে 251 জন। চলতি বছরের জানুয়ারি থেকে 31 অক্টোবরের মধ্যে 18 বছর পূর্ণ হওয়া তরুণ ভোটারদেরও তালিকায় যুক্ত করা হবে। এই সম্পূরক তালিকা 31 অক্টোবরের পর প্রকাশিত হবে, ফলে আগামী জাতীয় নির্বাচনে ভোটারের সংখ্যা আরও বাড়বে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের কাজে নজরদারি চলছে। তারা যদি দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে সে বিষয়ে সতর্ক থেকে নজর রাখা হচ্ছে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জানেন আগামীকাল আমাদের মাননীয় সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কলকাতায় লাগোয়া উপনগরীতে বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলার সংবাদ প্রচার হয়। কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলেও সংবাদে প্রচার করা হয়। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 3 দিনের সফরে আগামীকাল মালয়েশিয়া যাওয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কলকাতায় পার্টি অফিস খোলা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের কাজে নজরদারি চলছে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। প্রেস সচিব কথা বলেন আসন্ন নির্বাচন নিয়েও। জানান, জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বডি ক্যাম্প কেনা হচ্ছে। 47,000 ভোটিং বুথে প্রত্যেকটা বুথেই যাতে একটা বডি ক্যাম্প থাকে, কোনো একটা মানে বডি ওয়ার্ন, মানে আপনার এটা চেস্টের মধ্যে এটা পড়ে থাকেন। এটা থাকলে যেটা হবে যে তাহলে ওই ভোটিং সেন্টারটার আপনার সিকিউরিটিটা আরো ভালোভাবে আমরা ইনশিওর করতে পারবো। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকার প্রধানের এটি ফিরতি সফর। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ছাড়াও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু তো এগ্রিমেন্ট হবে, তার বাইরেও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া টুকরো লাশের রহস্য উন্মোচন করেছে র্যাব। পূর্ব বিরোধের জেরে বাসায় ডেকে এনে খুন, তারপর মরদেহ টুকরো টুকরো করে ফেলে রাখা, এভাবে ঘটনা হয় হত্যাকাণ্ড। গ্রেফতার হয়েছেন 3 আসামি। মাসুদ পারভেজের তথ্য ছবিতে জানাচ্ছেন জিহাদুল ইসলাম। মাথাবিহীন টুকরো লাশ, 2টি ট্রাভেল ব্যাগে গুজে রাখা। গাজীপুরের টঙ্গীতে এমন ভয়াবহ দৃশ্য দেখেছিল পথচারীরা গত শুক্রবার। পরে ঘটনা তদন্তে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। উদ্ধার করা হয় লাশের মাথা আর গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে। 2টি ট্রাভেল ব্যাগে স্থানীয় লোকজন, 2টি ট্রাভেল ব্যাগ স্থানীয় লোকজন পড়ে থাকে দেখে। পড়ে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের অর্ধগলিত ও মাথাবিহীন 8 খণ্ড বিভক্ত লাশ দেখতে পায়। র্যাব জানায় নিহত অলি মিয়া নরসিংদীর বাসিন্দা, আর আসামিরা তার পরিচিত। টঙ্গীতে গ্রেফতার আপেলের বাসায় 6 আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। পরে গুমের উদ্দেশ্যে টুকরো টুকরো করা হয় দেহ। রাত অনুমানিক 11:45 থেকে 1200 ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে। এ সময় আপেলের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দেয়। আসামিরা গত 7 আগস্ট 2025 তারিখেও লাশ বাইরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না। হত্যার আগে একাধিকবার রেল লাইনের ট্রেনে চাপা দেওয়ার চেষ্টাও করেছিল আসামিরা। জানা যায়, নিহত ও আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
জেহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, মামলা হলেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের গ্রেফতার করবে। এ সময় মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন তিনি। জানান, ইতিমধ্যেই বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেফতারও হয়েছেন। আমরা মাজার এবং মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করবো, আপনারা সিসি ক্যামেরা বসান। কোনো দুর্বৃত্ত যদি মসজিদে মাজারে হামলা চালায় তাহলে তাকে চিহ্নিত করা সহজ হবে। এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো ক্ষুদ্র মাঝের উদ্যোক্তাদের জন্য কোম্পানিয়ন প্রিপেড কার্ড চালু করল মাস্টার কার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং সেবা পে। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই কার্ড উদ্বোধন করা হয়। সেবা পে কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা দেশের যে কোনো এটিএম বুথ থেকে সহজে টাকা উত্তোলন এবং পেমেন্ট করতে পারবেন। রিচার্জ, বিল পরিশোধ, টিকিট ক্রয় সহ নানান আর্থিক সেবা মিলবে এক কার্ডে। থাকছে নিরাপদ ও দ্রুত লেনদেনের সুবিধা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সেবা পে বলছে, এই উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নেবে। 1.5 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু হয়েছে। খনির 1406 নম্বর নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3.94 লাখ টন। গত 23 জুন 1305 নম্বর পুরনো ফেজের মজুদ শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ কাজ শেষে উত্তোলন আবারও শুরু হলো। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পুরনো ফেজ থেকে উত্তোলন করা হয়েছিল 5,01,000 টন কয়লা। নড়াইলে নানান আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, নড়াইল প্রেস ক্লাব, এস.এম. সুলতান স্মৃতি সংগ্রহশালা, এস.এম. সুলতান আর্ট কলেজ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস সহ আরো অনেকেই। গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে 15 বছরের মোহাম্মদ জাকারিয়া ঈদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার নেতজারিম করিডোরের কাছে এই ঘটনা ঘটে। 2023 সালের অক্টোবর থেকে এ ধরনের ঘটনায় 23 জন নিহত, 124 জন আহত হয়েছেন। জাতিসংঘ বলছে, বিমান থেকে ত্রাণ ফেলা বিপজ্জনক ও অকার্যকর। এদিকে গত 24 ঘন্টায় অপুষ্টিতে আরো 11 জনের প্রাণহানিতে গাজায় অনাহারে মৃতের সংখ্যা 212 জনে পৌঁছেছে। ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা সমালোচনার মধ্যে ত্রাণ বিতরণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।